আজকের আলাপচারিতায় শার্লক হোমসের কাহিনী অবলম্বনে রহস্য রোমাঞ্চকর গল্প সেই রহস্যময় লোকটি। চারিদিকে কুয়াশার ভেলা, হাড় কাঁপানো শীত সন্ধ্যা। নিয়ম মতো লক্ষ্যবিহীন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম হোমস ও আমি। 6টার সময় ঘরে ফিরে হোমস বাতিটা জ্বালাতেই চোখে পড়ল টেবিলে রাখা ভিজিটিং কার্ডের ওপর। একবার মাত্র তাতে চোখ বুলিয়ে মেঝেতে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিল হোমস, এবং আমি তৎক্ষণাৎ সেটা তুলে নিয়ে দেখি লেখা আছে চার্লস অগাস্টাস মিলভারটন, আপ লেডোর টাওয়ার্স, হ্যামস্টেড এস্টেট। এই লোকটা কে? আমি প্রশ্ন করি। লন্ডনের জঘন্যতম লোক। কার্ডের পিছনে কিছু লেখা নেই? আছে, সন্ধ্যা 6টায় আসছি, CAM। আরে তবে তো তার আসবার সময় হয়ে এলো, আমি বললাম। ওয়াটসন, জানো আজ ব্যবসার খাতিরে লোকটাকে আমি নিজের ডেকে পাঠিয়েছি, অথচ লোকটা ছায়া মারাতে আমার ঘৃণা হয়, বিদ্বেষ জাগে। জীবনে কম করে 50 জন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়িছি, অথচ ওই লোকটার মতো কাউকে এত বেশি ঘৃণা করিনি। আরে লোকটা কে বলবে তো? তার আগে জানতে চাও না লোকটার কাজ কি? ওর কাজ হলো বিত্ত বা খ্যাতির জীবনে আজ যারা সুপ্রতিষ্ঠিত তাদের জীবনের গোপন কলঙ্ক কিংবা কোনো গুপ্ত চিঠি খুব উচ্চ মূল্যে কিনে তাদের ব্ল্যাকমেল করা, এবং এই তার পেশা। খাস কামরার বিশ্বাসঘাতক চাকররাই যে কেবল এই ধরনের চিঠি তাকে পাঠায় না, সিংহ প্রেম আস্থা অর্জন করে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা ভদ্র বদমায়েশারাও অর্থের লোভে মিলভারটনকে বিক্রি করে গোপন চিঠি কিংবা দলিল দস্তাবেজ। আমি জানি 2 লাইন চিঠির জন্য সে একেবারে এক পেয়াদাকে 2700 পাউন্ড দামও দিয়েছিল। অসম্ভব বুদ্ধি তার, ঝোপ বুঝে কোপ মারা তার স্বভাব। সঠিক সময় না এলে হাতের তাস কখনই সে দেখায় না। তাই এ ধরনের লোককে কেন ডাকলে? গত মরশুমে প্রথমে আবির্ভাবে যিনি শ্রেষ্ঠ সুন্দরীর খেতাব জিতে নিয়েছিলেন, সেই লেডি ইভা ব্রাকওয়েল বর্তমানে আমার মক্কেল। আর্ল অফ ডোভারকটের সঙ্গে আগামী 15 দিনের মধ্যে তার বিয়ে। কিশোরী বয়সে ভদ্রমহিলা কয়েকটা প্রেমপত্র লিখেছিলেন গ্রামাঞ্চলের এক বিত্তহীন সম্ভ্রান্ত যুবককে। চিঠিগুলি বিয়ে ভেঙে দেবার পক্ষে যথেষ্ট। সেগুলি হাতে পড়েছে ওই শয়তানটার, এবং কেসটা হাতে পড়েছে আমার। সুতরাং বুঝতেই পারছো। ঠিক সেই সময় বেঁটে নাদুস নাদুস চেহারার বছর 50-এর এক পৌর ঘরে ঢোকে। মুখে হিমশীতল হাসি, দাড়ি নেই, চওড়া সোনার চশমার পিছনে 2টি ক্ষুরোধর চোখ। ঘরে ঢুকেই ওভারকোট খুলে রেখে আসন গ্রহণ করে ভদ্রলোক। ওই ভদ্রলোকের সামনে কি কথাবার্তা চলতে পারে? অবশ্যই, ওয়াটসন আমার সহকারী বন্ধু। বেশ, তবে তাই হোক। হ্যাঁ, আপনি বলেছেন লেডি ইভা নাকি আমার শর্ত মেনে নেবার অধিকার আপনাকে দিয়েছেন। ঠিক তাই। এখন বলুন কি শর্ত আপনার? 7000 পাউন্ড। যদি না দেয়া হয়? 14 তারিখে টাকা না পেলে 18 তারিখে বিয়ে বন্ধ হয়ে যাবে। এমন অসম্ভব শর্ত মেনে নেওয়া যায় না। চিঠিগুলোর বিষয়বস্তুর কথা কি জানেন? না, জানি না, জানতে চাইও না। তবে আমি বললে লেডি ইভা তার ভবিষ্যৎ স্বামীর কাছে সব কথা খুলে বলে ক্ষমা চাইতে পারেন। মিলভারটন হেসে ওঠে। আরকে তাহলে চেনেন না দেখছি। হোমসের মুখে পরাজয়ের সঙ্গে একটু হেসেও বলে, তাই নাকি? বেশ, তবে আমিও শুনি এমন কি কথা লেখা আছে চিঠিতে। চমৎকার চিঠি লেখেন ভদ্র মহিলা, দারুণ চনমনে, প্রেম রসে একেবারে টইটুম্বুর। সে যাকগে, আপনি যদি মনে করেন পত্রগুলি আর্লের হাতে গেলে আপনার মক্কেলের স্বার্থ রক্ষা হবে, তবে খামোখা এতগুলো টাকা জলে দেবেন কেন? বলেই সে উঠে দাঁড়ালো। মুহূর্তে হোমসের মুখ অপমানে ছাইয়ের মতন বিবর্ণ হয়ে গেল। দাঁড়ান, এই ধরনের ব্যাপারে কোনো কলঙ্ক যাতে না ছড়ায় সেই ব্যবস্থাই করতে হবে। জানতাম আপনি এখন সেই কথাই বলবেন। কিন্তু লেডি ইভা তেমন বিত্তবতী নন। 7000 পাউন্ড দেওয়ার ক্ষমতা তার নেই। 2000 দিতে পারেন, বিশ্বাস করুন। 2000 বেশি দিতে তিনি অক্ষম। পরম কৌতুকে হেসে উঠে মিলভারটন বলে, মহিলাদের জীবনের সর্বোত্তম ক্ষণ হলো বিয়ের লগ্নটি।
তখন লন্ডনের সেরা শ্যাম্পেন কিংবা মাখন ভরা ডিশের মতো মামুলি উপহার না দিয়ে ওই মূল্যবান পত্রগুচ্ছটি উপহার দিলে অনেক বেশি তৃপ্ত হব, কি বলেন? ইম্পসিবল, হোমস অস্পষ্ট বলে ওঠে। অনারেবল মিস মাইলস আর কর্নেল টকিংয়ে বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার খবরটা মনে আছে তো? সেই যে বিয়ে 2 দিন আগে মাত্র কয়েকটি লাইন বেরোলো মর্নিং পোস্টে, এবং তা থেকেই আপনারা জেনে গেলেন বিয়ে ভেঙে গেছে। কিন্তু কেন জানেন? মাত্র 1200 পাউন্ডের মায়া ত্যাগ করতে পারেনি বলে। আপনার মতো বিচক্ষণ মানুষকে আর কি বলবো, মাত্র সামান্য কিছু অর্থের জন্য কেন মক্কেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন? সত্যি বলছি, হোমস বলল। আপনার শর্ত পূরণের মতো টাকা তার নেই। তাই বলছি, ভদ্রমহিলার ভবিষ্যৎ নষ্ট করে তো কোনো লাভই হবে না আপনার। তার যে যা পাচ্ছেন তাই নিয়ে নিন না। ভুল করলেন মিস্টার হোম। এ ধরনের গোটা 10 কেস এখনো হাতে রেখে পাকাচ্ছি, শুধু ঝোপ বুঝে কম মারবো বলে। তাই একজনের হাটে হাড়ি ভাঙলে, ভবিষ্যৎ নষ্ট করে দিলে, বাকি সবাই তো সে কথা জানতে পারবে। তখন তারা কখনো লেডি ভার মতন অবাধ্য হতে সাহস পাবে না। আমার পয়েন্টটা বুঝলেন তো? ওর পিছনে যাও ওয়াটসন। বিদ্যুতের মতো চেয়ার থেকে ছিটকে উঠেই হোমস বলল, ঘর থেকে বেরোতে দেবে না, ঠিক আছে? এবার মশাই একটু আগে যে নোট বইটা বার করলেন সেটা দেখান তো। ইতিমধ্যে ক্ষিপ্র গতিতে পিছনে সরে গিয়ে ঘরের ধারে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে গিয়েছিল মিলভার্টন। এখন ভেতর পকেট থেকে বড় একটা রিভলভার বের করে সে বলল, আশা করেছিলাম এই ধরনের কিছু হতেই পারে, কিন্তু আপনার মতন বুদ্ধিমান কি করে ভাবেন এইসব কাজে আমি নিরস্ত হয়ে আসবো এবং পকেটে করে আসল চিঠি সমেত নোট বই সঙ্গে আনবো? যাই হোক, এবার তাহলে যাই। আজ আর একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যামস্টেডে ফিরতেও তো কিছু সময় লাগবে। পায়ে পায়ে এগিয়ে ওভারকোটটা তুলে পকেটে রিভলভারটা পুড়ে দরজার দিকে এগিয়ে গেল সে। চকিতে আমি চেয়ার তুলে নিলাম। হাত তুলে বারণ করলো হোমস। মিলভার্টন চলে গেল নিঃশব্দে। ট্রাউজারে হাত ঢুকিয়ে বুকের ওপর চিবুক রেখে চোখে ক্রুদ্ধ আগুন হেনে আধ ঘন্টা নিশ্চুপ বসে রইল হোমস। তারপর হঠাৎ লাফিয়ে উঠে ছুটে গেল শোয়ার ঘরে। যখন ফিরে এলো দেখলাম ছোকরা এক লম্পট মন্থর গতিতে হেলতে দুলতে ফতবাবুর মতন ছাগলদারি নেড়ে বাতির শিখায় পাইপ ধরিয়ে নেমে যাচ্ছে রাস্তায়। শুধু বলে গেল, ফিরতে আমার দেরি হবে ওয়াটসন। তারপরে গাঢ় অন্ধকারে হারিয়ে গেল সে। বুঝলাম এই অভিযান নির্ঘাত মিস্টার চার্লস অগাস্টাস মিলভার্টনের বিরুদ্ধে। এরপর থেকেই তার ছদ্মবেশ অভিযান চলল বেশ কিছুদিন। তারপর একদিন হ্যামস্টেড থেকে ফিরে ছদ্মবেশ খুলে হো হো করে হেসে উঠল হোম। ওয়াটসন, তুমি কি বিশ্বাস করবে যদি বলে আমি বিয়ে করতে চলেছি? কখনো না। শুনলে পিলে চমকে যাবে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়েলি? মাই ডিয়ার হোমস, আমার অভিনন্দন। কোনে হলো মিলভার্টনের বাড়ির ঝি। আমাকে থামিয়ে দিয়ে হোমস বলল, সর্বনাশ, কি বলছো তুমি? আরে ব্রাদার, কিছু খবরের প্রয়োজন হয়ে পড়েছিল, তাই। তার জন্য এত দূর গড়িয়েছে? উপায় ছিল না। আমার নাম স্কট। খ্রিস্টাঞ্জলের পাইপ বসানো মেরামত করাই আমার ব্যবসা। বর্তমানে আমার সেই ব্যবসা ফুলে ফেপে উঠেছে। গত কয়েকদিন ধরে প্রতি সন্ধ্যায় মেয়েটির সঙ্গে বিস্তর হাওয়া খেয়েছি আর তার বকে গেছি। ফলে আমার যা যা জানা দরকার মিলভার্টনের বাড়ির সব খুঁটিনাটি আমি এখন জেনে গেছি। আরে মেয়েটা কি হবে হোমস? অত ভাবতে গেলে চলে না ওয়াটসন। ইট ইজ জাস্ট লাইক এ গেম। বাজি যেরকম থাকবে হাতে তাসও ফেলবে সেই রকম। সে যাগ্গে, কাজের পক্ষে তো আজকের আবহাওয়াটা বেশ চমৎকার দেখছি। ওয়াটসন, তৈরি থেকো। আজ রাতেই মিলভার্টন বাড়িতে সিন কাটতে হবে। প্লিজ হোমস, ভালো করে ভেবে দেখো কি করতে চলেছ। ডোন্ট ওয়ারি ওয়াটসন, সব কিছু ভেবে এগোচ্ছি, এছাড়া আর যে পথ নেই। মনে মনে আমি ভেবে দেখলাম হোমসের অভিযানের কারণ। তারপর বললাম, ঠিকই বলেছ। বেআইনি উদ্দেশ্যে মিলভার্টন তার বাড়িতে যেসব জিনিস জমিয়ে গেছে, শুধু সেগুলো ছাড়া অন্য কিছু অপহরণ না করলেই এই অভিযানকে নৈতিক সমর্থন দেওয়া যাবে অক্লেশে।
বুঝতেই পারছো চিঠিগুলো ফিরে পাওয়ার এছাড়া কোনো সম্ভাব্য পথ খোলা নেই। মহিলার টাকা নেই সত্যি, অথচ টাকা দেওয়ার মেয়াদ ফুরোচ্ছে আগামীকাল। সুতরাং আজ রাতে চিঠিগুলো উদ্ধার না হলে শয়তানটা তার কথা মতো কাজ করবেই। ফলে কি ঘটবে ভবিষ্যতে বেচারি লেডি ভার বুঝতে পারছো তো? কাজটা ভালো না হলে উপায় নেই দেখছি। তা কখন বেরোতে হচ্ছে আমাদের? তোমাকে তো নিচ্ছি না। আরে তাহলে তুমিও যাবে না? আমাকে সঙ্গে না নিলে সে পুলিশের ফাঁড়িতে গিয়ে সব ফাঁস করে দেবো বলে দিলাম। কিন্তু তোমাকে নিলে যে কোনো কাজ হবে না। কে বললে? হতে পারে। আমার সংকল্পের কথা শুনলে তো? যেন তুমি ছাড়াও পৃথিবীর অনেক লোকের আত্মসম্মান ও সুনাম আছে। হোমস একরাশ বিরক্তি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার কাঁধ চাপড়ে বলল, ঠিক আছে, বহুকাল ভাগাভাগি করে এই ঘরেই থেকেছি আমরা, এবার না হয় শ্রীঘরের একটা খুবড়ি দুজনে ভাগাভাগি করে নেব। সে এক দারুণ মজা হবে, কি বলো? দেখো ওয়াটসন, আমার ধারণা চেষ্টা করলে আমি হয়তো পারতাম প্রথম শ্রেণীর অপরাধী আজ সেই বিশ্বাসকে পরখ করে নি। এই যে দেখছো। হোমস ডয়ারের ভিতর থেকে চামড়া তৈরি ছোট্ট সুন্দর একটা কেস খুলে দেখালো, সারিবদ্ধ বিস্তর যন্ত্রপাতি। বলল, বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আধুনিক সিঁদেল চোরদের যা যা দরকার, যেমন ধরো নিকেল করা সিঁধ কাঠি, ডগায় হিরে লাগানো কাঁচকাটা, সব তালা খোলার মতন চাবির তোড়া, আরও অনেক কিছু। আর এই যে চোরা লণ্ঠনের সঙ্গে আছে, ভালো কথা, শব্দহীন জুতো নেই তোমার? হ্যাঁ, টেনিস খেলার রবার্টসল জুতো আছে। বাহ! আর মুখোশ? সে কালো সিল্ক কেটে খান দুয়েক বানিয়ে নিয়ে যাবে। বেশ, তবে তৈরি করে ফেলো মুখোশ দুটো। বেরুবার আগে ডিনার শেষ করে নেবে। এখন 9:30, 11টায় একটা গাড়ি নিয়ে পৌঁছাবো চার্চরো। 12টার আগেই কাজে নেমে পড়বো। খুব গাঢ় ঘুম মিলভাট্টানের, কাঁটায় কাঁটায় ঠিক 10:30টায় তার ঘুমিয়ে পড়াও। সম্ভব হলে 2টোর মধ্যেই কাজ সেরে ফিরতে পারবো। আশা করি সে সময় লেডি ভার পত্রগুচ্ছ থাকবে পকেটে। রাত্রি গভীর হলে শুরু হলো অভিযান। কালো সিল্ক কাপড়ের মুখোশে আমরা দুই নিশাচর। মিলভাট্টনের বাড়িতে ঢুকেছি আমরা দুজন। রিডিং রুম যুক্ত রয়েছে মিলভাট্টনের শয়নকক্ষের সঙ্গে। রিডিং রুমেই আছে সিন্দুকটা। আমার কানের কাছে মুখ এনে হোমস ফিসফিসিয়ে জানালো, তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, কাউকে আসতে দেখলেই ভিতর থেকে ছিটকিনি টেনে দিও। যে পথে আমরা এসেছি সে পথেই পালাবো, আর উল্টো দিক থেকে কেউ এলে বা কাজ সারা হলে বারান্দার দরজা দিয়ে পালাবো, আর না পারলে এই পর্দাটা আড়ালে লুকোবো, বুঝলে তো? আমি মাথা ঝাঁকিয়ে এসে দাঁড়ালাম দরজার সামনে। তখন ভয় কেটে যাচ্ছে, শরীরময় অদ্ভুত রোমাঞ্চ। আইন রক্ষকের চেয়ে টের পেলাম আইন ভক্ষকের রোমাঞ্চ আরও তীব্রতর। কোটের হাতা ফুটিয়ে ওভার কোটটা চেয়ারে খুলে রেখে যন্ত্রপাতির চামড়ার কেসটা নিয়ে পূর্ণোদ্যমে শুরু হলো হোমসের কাজ। প্রায় আধ ঘন্টার অধ্যাবসায় ক্লিক শব্দ খুলে গেল সিন্ধুকের তালা। ভেতরে দেখা গেল অনেকগুলো কাগজের প্যাকেট, ওপরে নাম ধাম সংখ্যা লেখা সিলমোহর করা, সুতো দিয়ে বাঁধা। হোমস একটা প্যাকেট তুলে নিল, কিন্তু সেই অন্ধকারে তা পড়া অসম্ভব। আবার ইলেকট্রিক আলো জ্বালা যাবে না। পাশের ঘরের নেতৃত্বে রয়েছে মিলভাট্টন, সুতরাং চোরা লণ্ঠনটা টেনে নিল সে। ঠিক সেই সময় হোমস কি একটা শব্দ শুনে থমকে গেল। দ্রুত যন্ত্রগুলি কোটের পকেটে ঢুকে ওভার কোটটা পরে নিল সে। তীর বেগে জানলার পর্দার পাশে লুকোলো, সঙ্গে আমাকেও টেনে নিল। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কে যেন পা মেপে মেপে সব শব্দ তুলে আসছে। ঘরের সামনে প্যাসেজ এসে থেমে গেল শব্দটা। দরজা খুলে গেল, তারপর সুইচ টেপার আওয়াজ। ইলেকট্রিক আলো জ্বলে উঠল তপ করে। দরজা বন্ধ হলো। নাকে এলো সিগারের কড়া ঘ্রাণ। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলল চেয়ারটা। শুনলাম তালাতে চাবি লাগানোর মতো শব্দ, কাগজপত্র নাড়াচাড়ার খসখস। পর্দা জড়া সামান্য ফাঁক করে তাকালাম। কাঁধের উপর হোমসের হাত অনুভব করে বুঝলাম সেও দেখার লোভ সামলাতে পারেনি। দেখলাম চওড়া গোলাকার পিঠ, মানে আমাদের দিকে পিছন ফিরে বসে আছে মিলভাট্টন। ফরাসি ক্ল্যারিন মখমলের মতো রক্তাক্ত তার জ্যাকেট, কালো কুচকুচে মখমলের কলার, হাতে আইন সংক্রান্ত দীর্ঘ দলিল, ঠোঁটের কোণে শিকার। বুঝলাম আমাদের ভুল হয়ে গেছে হিসেবে। সম্ভবত এতক্ষণ ও ছিল বিলিয়ার্ড খেলার ঘরে, এবং এই ঘরটা বাড়ির দূর প্রান্তে থাকায় তার আলোকিত জানালাগুলি আমাদের চোখ এড়িয়ে গেছে। আমার হাত ধরেই অন্ধকারে মৃদু ঝাঁকারি দিল হোমস। ভয় তখন উদাহ হয়ে গেছে। আমি ভাবছি এবার কি হবে, কেননা তাড়াতাড়ি বন্ধ করায় সিন্ধুকের ডালা তখনও ভালো করে বন্ধ হয়নি। এখন সেটা যদি মিলভাট্টন দেখতে পায়,
যে মুহূর্তে বুঝবো মিল ভাট্টান দেখতে পেয়েছে আধা বন্ধ সিন্ধুক এবং তার দেহ রাগে কেঁপে কেঁপে উঠছে, সেই মুহূর্তেই এই গোপন জায়গা ছেড়ে বেরিয়ে এসে আমরা ওভারকটটার মাথার উপর ছুরিতে জাপটে ধরে ফেলবো। বাকিটা হোমসের করণীয়। জানি না ঠিক কতক্ষণ কেটে গেছে। বারবার ঘড়ি দেখছিল মিল ভাট্টান। এমন সময় বাইরের দরজায় মৃদু টোকা পড়লো। উঠে দরজা খুলে দিল সে। বলল, তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেল। এত রাতে কারোর সঙ্গে যে মিল ভাট্টানের অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে ভাবিনি। এখন এই রাত বিরেতে একলা জেগে থাকা মিল ভাট্টানের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। মেয়ে মানুষদের পোশাকের আলতো আওয়াজ হলো। মিল ভাট্টান আমাদের দিকে ফিরতে পর্দার ফাঁকটা বন্ধ করে দিলাম। মিল ভাট্টান ফিরে গিয়ে বসতেই ফের পর্দা ফাঁক হলো আমাদের। মহিলাকে দেখলাম অবগুণ্ঠনে ঢাকা মুখ, বিধবার আলখাল্লা ঝুলছে চিবুক থেকে। আবেগে শরীর কাঁপছে থরথর করে। মিল ভাট্টান বলল, আমার রাতের ঘুম নষ্ট করার জন্য আশা করি সঠিক দাম কিছু দিতে পারবে। আচ্ছা, অন্য কোনো সময় কি আসতে পারতে না? মহিলা ঘাড় নাড়ল। ঠিক আছে, না আসতে পারলে আর কি করা যাবে? যদি এতই করা লাগে কাউন্টেসের শাসন, তবে তাকে শায়েস্তা করো। ও কি, অত কাঁপছো কেন? ডোন্ট বি নার্ভাস। এই তো সামনে নাও নিজেকে, সামান্য ব্যাপার। হ্যাঁ, এখন কাজের কথা হোক। ডেস্কের ডয়ার থেকে মিল ভাট্টান বার করলো একটা চিরকুট। বলল, তুমি লিখেছো কাউন্টেস দ্য আলবার্টকে সংকটে ফেলার মতন দারুণ 5টা চিঠি তোমার হাতে এসেছে এবং সেগুলো তুমি বিক্রি করতে চাও কি, তাই তো? তোমার সওদা আমার মনে ধরেছে। চিঠিগুলো কিনতে আমি রাজি আছি। তাহলে এবার দামটা ঠিক করে নেওয়া যাক। তবে হ্যাঁ, চিঠিগুলো পরীক্ষা করে নিতে চাই। একটু নমুনা যদি দেখাতে পারো। এ কি, কি সর্বনাশ! তুমি তুমি আপনি? মহিলা অবগুণ্ঠন খুলে ফেলেছেন। বুকের ওপর থেকে খসে পড়েছে আলখাল্লা। সুগঠিত সুশ্রী চেহারা, একটু মলিনতা, কোথাও যেন এক বিন্দু বিবর্ণতা ছুঁয়ে আছে। মুখে সর্বনাশা হাসি। চিবিয়ে চিবিয়ে মহিলা বললেন, হ্যাঁ, যার জীবনে সর্বনাশা আগুন জ্বেলেছেন আপনি, আমি সেই মেয়ে। মিল ভাট্টান হেসে ওঠে। আপনার অবস্থার জন্য আপনি দায়ী নন কি? শুধু একটা মাছিকে মারার ইচ্ছা আমার নেই। আপনার সাধ্য মতো দাম চেয়েছিলাম, শুধু সেটুকু যখন ছাড়তে পারলেন না, তখন আমার আর কি করার থাকতে পারে বলুন? তাই বুঝি আমার স্বামীর কাছে চিঠিগুলো পাঠিয়ে দিলেন? কেমন, বাহ! আমার স্বামীর মতো মহান পুরুষ জীবনে বেশি দেখিনি। তার জুতোর ফিতে বাঁধার যোগ্যতাও আপনার ছিল না। চিঠিগুলো দিয়ে আপনি তাকে এমন আঘাত দিলেন যে উনি নিঃশব্দে বিদায় নিয়ে চলে গেলেন এই পৃথিবী থেকে। মহিলাটির কণ্ঠে এমন এক শীতল শ্লেষ মিশেছিল যা মিল ভাট্টানকে অস্থির করে তুলল। মহিলাটির দিকে তাকিয়ে মিল ভাট্টান থতমত খেয়ে গেল। আপনি কি তার সেই হঠকারী সিদ্ধান্তের পিছনে আমার হাত আছে বলে মনে করছেন? না না, আপনি উত্তেজিত হবেন না। উনি মারা যেতে চাইবেন তেমন কিছুই আমি তাকে জানাইনি। তাই বুঝি সেই শেষ রাতের কথা মনে পড়ে না? ওই দরজা দিয়ে এসে কত কাকতি মিনতি করেছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠেছিলেন। অবশ্য হ্যাঁ, আজও সেই রকম হাসতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সে রাতের হিসেব নিকেশ চুকিয়ে ফেলার দিন কবে আসবে? কবে একলা পাবো আপনাকে? কবে? হ্যাঁ হ্যাঁ, আজকে সেই দিন। আপনার কিচ্ছু বলার নেই তো? মিল ভাট্টান উঠে দাঁড়ায়। আমি আর একটু গলা চড়ালেই আমার চাকর বাকর এসে আপনাকে গ্রেফতার করবে। আপনার স্পর্ধাকে এত কোনো ক্ষমা করেছি আর না, যেভাবে এসেছেন ঘর ছেড়ে এই মুহূর্তে সেভাবে বেরিয়ে যেতে হবে আপনাকে। বুকের গভীরে হাত চালিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রইলেন মহিলা। ঠোঁটে এক চিলতে ভয়ঙ্কর বিষাক্ত হাসি খেলতে লাগলো। যেভাবে ধ্বংস করেছেন আমার জীবন, আজকের পর আর কোনো জীবন সেভাবে সর্বনাশের আগুন জ্বালতে পারবেন না। যেভাবে একটা শান্তির মরুভূমি করে আমার বুকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন, সেভাবে আর কোনো ঘরকে মরুভূমি করতে দেব না। আর আর কারো বুকে এমন শেল হানতে আপনি পারবেন না। পৃথিবী ভুলে যাক আপনার এই বিষাক্ত অস্তিত্বটাকে। এই নে কুকুর, এনে নে নে এই নে। বুকের ভিতর থেকে রিভলভার টেনে বার করে পর পর গুলি করে চালালেন মহিলা।
নীল ভাট্টনের বুক থেকে 2 ফুটের মধ্যেই পড়ে রইল নলচেটা। প্রথম গুলিটা বুকে লাগতেই মিল ভাট্টন কুঁচকে সরে এলো, হুমড়িয়ে পড়লো কাগজের ওপর। তারপর কোনো রকমে উঠে দাঁড়াতে আর একটা গুলি, তারপর আর একটা। মেরেই ফেললেন বলেই নিথর হয়ে গেল তার দেহ। মহিলাটি অপলক চেয়ে রইলেন তার দিকে। তারপর চিত হয়ে যাওয়া মৃতের মুখে ঘষলেন তার জুতোর হিল, এক ধলা থুতু ছিঁড়িয়ে দিলেন। তারপর নিঃশব্দে উদয় হয়ে গেল প্রতিহন্তা। বাইরে তখনও গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে অন্ধকার। এই দুর্ঘটনা ঘটার সময় আমি প্রতিহত করতে চেয়েছিলাম, কিন্তু হোমসের বজ্রমুঠি আমাকে থামিয়ে দিয়েছে। নিয়তির শাস্তি নেমে আসছে যার শিরে, তাকে আমরা বাঁচাবার কে? তাছাড়া হোমসের উদাসীন থাকার পিছনে অনেক বাস্তব যুক্তি আছে। সে যাই হোক, মহিলাটি চলে যেতে না যেতে তীর বেগে হোমস গুপ্ত জায়গা ছেড়ে বেরিয়ে এসেছে, পৌঁছালো অন্য দরজার কাছে। চাবি ঘুরিয়ে তালা এঁটে দিল সে। ততক্ষণে গুলির শব্দে যে ঘুরেছে বাড়ি। ওপরের দিকে অনেকগুলো পদশব্দ উঠে আসছে। হোমস ক্ষিপ্র গতিতে খুলে ফেললো সিন্দুকটা, ভিতরের এক বোঝা চিঠির তারা নিয়ে ফেলে দিল আগুনে। ফিরে এলো, আবার তুলে নিল এক বোঝা চিঠির বান্ডিল। আগুনে পুড়তে থাকলো কত স্বনামধন্য খ্যাত বিখ্যাত জনের গোপন কলঙ্কের ইতিহাস। এইভাবেই শেষ হলো সিন্ধুকের উদর। বাইরে তখন দরজার হাতল ঘুরিয়ে কারা যেন চিৎকার করছে। হোমস চকিতে তাকে নিল চারিদিক। মিল ভাট্টনের মৃত্যু দূত চিঠিটা তখনও টেবিলে রক্ত মাখামাখি হয়ে পড়েছিল। সেটাকে হোমস ছুঁড়ে দিল আগুনে। অতঃপর অতি দ্রুত বাইরের দরজার চাবিটা খুলে আমার সঙ্গে বাইরে এসে বাইরে থেকে চাবি ঘুরিয়ে তালা বন্ধ করে দিল। বলল, ওদিকে চলো ওয়াটসন, ওদিকে বাগানের দেয়াল টপকাতে পারবো আমরা। বারান্দা থেকে বেরোতেই পিছনে পাকড়াও 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 বলে ছুটে এলো একজন। সমস্ত বাগানটা ছিল হোমসের নখদর্পণে। ছোট চারা গাছের ক্ষেতের মধ্যে দিয়ে হোমস ছুটলো তীর বেগে। পিছনে আমিও ছুটছি হাঁপাতে হাঁপাতে। হঠাৎ সামনে পড়লো 6 ফুট পাঁচিল। এক লাফে উঠে ওপাশে ঝাঁপিয়ে পড়লো হোমস। আমিও লাফিয়ে উঠতে গিয়ে হঠাৎ অনুভব করলাম সেই শালা ছিনে যোগটা আমার গোড়ালি চেপে ধরে পাকড়াও পাকড়াও বলে সমানে চেঁচিয়ে যাচ্ছে। সজোরে এক লাথি খসে কোনো রকম উঠে পড়লাম পাঁচিলে এবং পরক্ষণে ঝাঁপিয়ে পড়লাম পাঁচিলের অপর প্রান্তে। মুখ থুপে পড়তেই আমাকে টেনে দাঁড় করিয়ে দিল হোমস। তারপরে হ্যামস্টেড এস্টেটে ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দৌড় দৌড় দৌড়। এইভাবে মাইলখানেক পর পর এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে বাতাসে কান পাতল হোমস। এখানে নিথর নির্জনতার পিছনে ঘুমন্ত অন্ধকারে কোনো প্রাণীর চিহ্ন পাওয়া গেল না কোথাও। পরের দিন সকাল, সবে শেষ হয়েছে ব্রেকফাস্ট। ঘরে ঢুকল স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড। তার মুখে গভীর চিন্তার ছাপ। গুড মর্নিং হোমস, খুব ব্যস্ত নাকি? কি খবর বলো? হাতে কাজ না থাকলে আমাদের সাহায্য করতে পারবেন তো? এই আশা এসেছি। গত রাত্রে হ্যামস্টেডে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওরে বাবা, হ্যামস্টেডে আবার কি হলো? আরে খুন খুন খুন! সর্বনাশ! কে মারলো? সাধারণ খুন নয়, আমরা খুব নজর রেখেছিলাম মিল ভাট্টনের ওপর। বেটা মস্ত শয়তান, ব্ল্যাকমেল করবে বলে অনেক কাগজপত্র রেখে দিত নিজের সিন্ধুকে। খুনি মিল ভাট্টনকে মেরে তার সিন্ধুকে সব কাগজপত্র পুড়িয়ে দিয়ে গেছে, অথচ ঘরের মূল্যবান কোনো জিনিস চুরি হয়নি। সুতরাং আমাদের ধারণা আততায়ীর কোনো সম্ভ্রান্ত ঘরের মানুষ। এ ধরনের আততায়ীর মূল উদ্দেশ্য হলো এ ধরনের সামাজিক কেলেঙ্কারি বন্ধ করা। আততায়ীরা? বিস্ময়ে চমকে ওঠে হোমস। মানে বহু বচন? হোম, দুজন এসেছিল। ধরা পড়তে পড়তে ওরা অল্পের জন্য বেঁচে গেছে। চেহারার বর্ণনা জেনেছি, পায়ের ছাপও পেয়েছি। সুতরাং ওদের পিছনে পাকড়াও করা অসম্ভব কিছু নয়। আরে প্রথম লোকটা তো দারুণ চটপটে, আর বাগানের মালিক তো দ্বিতীয় লোকটার পায়ের গোড়ালি চেপে ধরেছিল। সামান্য ধাক্কাতে করে সেবাটা পগার পার। অবশ্য চেহারার বর্ণনা পাওয়া গেছে। দ্বিতীয়টি হলো মাঝারি আকারের, সুষম চেহারা, শক্ত ঘাড়, চ্যাপ্টা চোয়াল, গোঁফ আছে। দুজনের মুখ ঢাকা ছিল কালো মুখোশে। মুচকি হেসে ওঠে হোমস। আরে দারুণ আবঝা বর্ণনা। আরে আরে ওয়াটসনকে তো ওইরকম দেখতে না? লেস্টেড বেশ কৌতুক বোধ করে। আরে তা যা বলেছেন, বর্ণনার সঙ্গে তো বেশ খাপ খেয়ে যায় ওয়াটসনের চেহারা। হোমস অবশেষে বলে, মিল ভাট্টনকে আমি জানতাম এবং তার কাজের জন্য ঘৃণা করতাম। সংসারে এমন কতগুলো অপরাধী থাকে আইন যাদের স্পর্শ করতে পারে না। সুতরাং ব্যক্তিগত প্রতিহিংসাকে ব্যাপারে অনুমোদন করা খুব একটা দোষের কিছু না। না লেস্ট্রেড, এই কেসটা আমি নিতে পারবো না।
নিহতের জন্য না, এক্ষেত্রে হত্যাকারীর জন্যই রইল আমার আন্তরিক সহানুভূতি। পরদিন হোমস আমাকে নিয়ে গেল এক স্টুডিওতে। তার দৃষ্টি অনুসরণ করতেই আমি চমকে উঠি। রুদ্ধশ্বাসে দেখি গর্ভিণী এক রাজ মহিলার ফটোগ্রাফ, আভিজাত দামি পোশাকে আর লাবণ্য হিরণময় বিভায় যেন অপরূপা। তার প্রাচীন উপাধিটাই বলে দেয় ইনি কার স্ত্রী ছিলেন একদা। কে না জানে অভিজাত মহলে কুলেমানের শ্রেষ্ঠ ওই সম্ভ্রান্ত রাজনীতিবিদের নাম। রাজমহিষীর চোখে চোখ রাখাতেই আমার চোখে ভেসে উঠলেন সেই মহিলা। হাতে রিভলভার, দীর্ঘ আল খাল্লা খসে পড়েছে, অবগুণ্ঠন খোলা, চোখে তীব্র ঘৃণা, সামনে মৃত মিল ভাট্টান। আচমকা ঘুরিয়ে আমি বলতে গেলাম কথাটা, হোমসই আমার ঠোঁটে আঙুল চেপে দিল। হোমসের চোখে নিষেধের ভঙ্গি। আমাকে বাইরের দিকে টেনে নিয়ে চলল সে।